প্রিয় দর্শক যারা রয়েছেন দেশে কিংবা বিদেশে সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক বলার কথা বলবো এই অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের নির্ধারিত বিষয় এমপি আনার হত্যা রাজনীতিতে কি বার্তা দিচ্ছে, এই বিষয়ে এবং সমকালীন রাজনীতি বিষয়ে আলোকপাত করবার জন্য আজকের আমন্ত্রণে আমাদের তিনজন অতিথি উপস্থিত থাকছেন অনলাইনে। আলোচনার শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। রয়েছেন অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত এমপি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আরো রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি, এবং সাথে রয়েছেন জনাব বুলবুল আহমেদ, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক। দর্শক আজকের প্রসঙ্গ নিয়ে আপনারা আলোচনার শেষ অবধি আমাদের সাথে থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে সেই প্রশ্ন করবেন, আমরা আমাদের অতিথিদের কাছ থেকে সেই প্রশ্নের জবাব চাইব এবং আপনার মন্তব্যগুলো আমরা এখানে আলোচনা করতে চাই, আমরা উদ্ধৃত করতে চাই, পড়তে চাই। দর্শক অনুষ্ঠান শেষ অবধি আপনারা আমাদের সাথে থাকবেন, আবারও সে প্রত্যাশা রেখি আজকের আলোচিত বিষয়ে আমরা প্রবেশ করতে চাই। শুরু করতে চাই জনাব হাবিব মিল্লাত, আপনাকে দিয়ে। আমরা দেখছি যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে কতগুলো ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে এবং এগুলো নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা চলছে। তার একটি অন্যতম ঘটনা যে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ঝিনাইদহ 4-এর তিনি লাপাত্তা হয়ে গিয়েছিলেন, তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে কলকাতায় আমরা খবর পেলাম যে তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে তিনি হত্যার শিকার হয়েছেন এবং এটি একজন সংসদ সদস্য এই ধরনের হত্যার শিকার হচ্ছেন। এটি নিয়ে কেন হচ্ছেন, এটি নিয়ে নানা রকম প্রশ্ন চলছে যে আমাদের সংসদ সদস্যের হত্যার পর নানা রকম সংবাদ আসছে যে তিনি নানাভাবে স্বর্ণ চোরাচালান অথবা ব্যবসায়ী নানা রকম লেনদেনের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন, যার খেসারত হিসেবে তার জীবন দিতে হয়েছে। এই বিষয়টি নিয়ে যখন আলোচনা হচ্ছে, পাশাপাশি আমরা দেখছি যে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জনাব আজিজ আহমেদের উপরে যুক্তরাষ্ট্র তার যে স্যাংশন ভিসা নীতি সেটি কার্যকর করছে। তিনি এবং তার পরিবারের উপরে তিনি ক্ষমতার অপপ্রয়োগ করেছেন এবং দুর্নীতি করেছেন, এই দুটি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে। ঠিক সেই সময় আরেকজন বিখ্যাত ব্যক্তি, ক্ষমতাধর পরাক্রমশালী ব্যক্তি, বাংলাদেশ পুলিশের তিনি আইজি ছিলেন, র্যাবের মহাপরিচালক ছিলেন এবং আমাদের ঢাকার পুলিশ কমিশনার ছিলেন এবং প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। তার যে দুর্নীতির নানা রকম অভিযোগ আমরা পাচ্ছি, অভিযোগ না, সেখানে আদালত তার যে সম্পদ, তার যে হিসাব সবগুলো ক্রোক করবার নির্দেশ দিয়েছে দুদকের আবেদনের প্রেক্ষিতে। সবকিছু মিলেই কথা বলতে চাই জনাব হাবিব মিল্লাত, যে একজন মাননীয় সংসদ সদস্য পার্শ্ববর্তী দেশে গিয়ে এভাবে হত্যার শিকার হলেন, এটিকে আপনি কিভাবে দেখছেন এবং হত্যার যে ঘটনাগুলো আসছে তাতে সংসদ সদস্যের যে তার যে একটা ইমেজ এবং সেই সূত্রে বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি এক ধরনের মনোভাব সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে কিনা, যে আসলে আমাদের রাজনীতিবিদরা বেশ করাপ্টেড এবং তারা এই ধরনের অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এবং তারা এরকম দ্বন্দ্ব সংঘাতের সাথে জড়িয়ে আছে। আপনি কিভাবে দেখছেন ঘটনাটিকে? আপনাকে শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করতে হবে সম্ভবত। হ্যাঁ ভাই, আমি ঠিক জানি না আপনি কি আনমিউট করেছেন কিনা আপনার ডিভাইস, একটুখানি, অথবা আমাদের সিস্টেমে কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট যারা সহযোগিতা করছেন আমাদের আইটি সেকশন, তাদেরকে অনুরোধ করছি সাউন্ডটি ঠিক করবার জন্যে। করা আছে, সরি, আনমিউট করা ছিল, মিউট করা জি, ছিল। শুনতে পাচ্ছি। আপনি আমার প্রশ্নগুলি কি শুনেছেন? আমি ক্লিয়ারলি শুনেছি। আমি দুটো সংশোধনী দিয়ে শুরু করতে চেয়েছিলাম। একটি হচ্ছে আপনি বলেছেন রাজনীতিতে কতগুলো ঘটনা ঘটছে। আসলে এগুলো রাজনীতির সাথে সম্পর্কিত ঘটনা নয়। হত্যাকাণ্ড বলেন কিংবা দুর্নীতি, এটা অন্য ইস্যু। আরেকটি সংশোধনী দিয়ে সেটি হচ্ছে আপনি বলেছেন যে জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে। উনার বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা হয়নি। উনার বিরুদ্ধে অন্য একটি অ্যাক্টের মাধ্যমে বন্ধ করা হয়েছে পরিবারবর্গ সহ। এখন আসি আসল কথায়। সেটি হচ্ছে যে সত্যিকার অর্থেই আমরা মর্মাহত। আমাদের একজন, বিশেষ করে আমি ১০ বছর যার সাথে সংসদে ছিলাম, প্রথমবার যখন ছিলাম আমি সেই নবম সংসদে, দশম সংসদে, তখন তিনি আমার ঠিক পিছনে
রাজনীতিতে বসতেন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম। হাবিব ভাই, আমাদের আপনার শব্দ আমরা ঠিক শুনতে পাচ্ছি না, একটু ফেটে যাচ্ছে, একটু যদি ইমপ্রুভ করা যায় একটু দেখবেন। জি, বলুন। আবার একটু আনমিউট করে নিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে আসলে মেনে নেওয়া কোনো মানুষের পক্ষে, সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। হ্যাঁ, পত্র-পত্রিকায় তার বিরুদ্ধে আমরা দেখেছি, যদিও আমরা জানি না, আ বিভিন্ন অভিযোগের কথা যেগুলো আপনি উত্থাপন করলেন, সেই অভিযোগগুলো শুনেছি এবং এটাও শুনেছি যে সেই টাকা ভাগাভাগি নিয়েই হয়তোবা হতে পারে। যেহেতু এটা বিচারাধীন আছে, আমরা সত্য ঘটনা কি এখন পর্যন্ত জানতে পারিনি। তার দেহ কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এটা সত্যই দুঃখজনক, যদি এই ঘটনাগুলো ঘটে থাকে এবং তিনি যদি এই সমস্ত ঘটনার সাথে জড়িত থাকেন, যে ঘটনাগুলো আপনি সোনা চোরাচালান বললেন, হুন্ডি ব্যবসা বললেন কিংবা এই ধরনের, এটা দুঃখজনক। কারণ বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনটি শুরু হয়েছে আ আমার মনে হয় যে, যে সামরিক শাসকদের সাথে যে সময়টি শুরু হয়েছিল, তারা বিভিন্ন দলমত লোকের এনে রাজনীতি করাতো এবং বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। তার ধারাবাহিকতায় এটি আছে। আমি সেদিন ইন্ডিয়ার পত্রিকা পড়ছিলাম নির্বাচন উপলক্ষে। দেখলাম সেইখানে আ আমি যদি ভুল না করে থাকি, প্রায় ২১ ভাগ প্রার্থী তারা খুনের আসামি, অথবা কেউ ধর্ষণের আসামি, কেউ বিভিন্ন দুর্নীতির আসামি। তো রাজনীতি আমাদের এই মহাদেশে কোন দিকে যাচ্ছে আসলে আমি বুঝতে পারছি না। সুতরাং আমি মনে করি এখনো সময় আছে যে যারা সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন, মেধা সম্পন্ন, তাদের রাজনীতি এগিয়ে আসা দরকার এবং দেশের উন্নয়নের জন্যই রাজনীতিতে তাদের অংশগ্রহণ করা অপরিহার্য। আর না হলে যারা আ যারা আ এই কর্মকান্ডগুলো করছে, বিশেষ করে অর্থনৈতিক যাদের সচ্ছলতা রয়েছে, তারা রাজনীতিকে দখল করে নিবে এবং দেশ সামনের দিকেও এগোনোর থেকে আমাদের যে ভীষণ মাননীয় প্রধানমন্ত্রী আ ২০৪১ এর মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটি করা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। জি। হ্যাঁ, মিল্লাত ভাই, আপনার বক্তব্য এখানে শেষ আপাতত? আপাতত। জি, ধন্যবাদ আপনাকে। আসবো অন্য প্রসঙ্গ গুলো নিয়ে আরেকটু আপনি বিস্তারিত বলবেন। মোশাররফ ভাই, মিল্লাত ভাই যেটি বলছেন যে আসলে এটি রাজনীতির সাথে, রাজনীতির বিষয় না, তিনি আমাকে এক ধরনের সংশোধনী দিলেন আ যে এটি আসলে এক ধরনের অপরাধ। ব্যক্তির হয়তো ব্যক্তিগত অপরাধ। আমরা যদি জনাব আজিজের ঘটনা প্রসঙ্গ শুনি, সেখানেও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যে মন্তব্য করা হয়েছে, যেটি হচ্ছে যে তার ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত অপরাধের কারণে সে তার এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এর সাথে আসলে আওয়ামী লীগের কোনো সম্পর্ক বা সরকারের কোনো সম্পর্ক নেই। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলেই তো এটি একটি অপরাধ। কিন্তু অপরাধ যখন হয় তখন আমরা রাজনীতির সাথে মিলিয়ে তার দায়টি রাজনীতির কাঁধে দিতে চাই কিনা? মোশাররফ ভাই। এত কঠিন প্রশ্ন শুনে মোশাররফ ভাই একদম স্থির হয়ে গেছেন। আ না অনলাইনের অনুষ্ঠানে এই এক সমস্যা যে নানা সময় আসলে এক ধরনের ইন্টারাপশন হয়। আমরা চেষ্টা করব মোশাররফ ভাইকে পাওয়ার জন্য। ওনার হয়তো সংযোগটি একটু সমস্যার মধ্যে পড়েছে। হুম, জি, মিলাদ ভাই, আপনার কাছেই একটু আসতে চাই, আপনাকে একটু চালিয়ে নিতে চাই। আ জি। জি। মানে আমরা দেখছি যে আপনি বলছেন যে আমাদের প্রতিবেশী দেশেও সেখানে ২১ ভাগ প্রার্থী তারা খুনের আসামি। এই যে প্রতিবেশী যে সেখানে যে নির্বাচন হচ্ছে, আপনি সেটা বলেছেন। বাংলাদেশেও আসলে যারা খুন বা ধর্ষণ করছে, ফৌজদারি অপরাধের সাথে জড়িত এমন ব্যক্তিরা রাজনীতিতে আসেন কিভাবে, বা বাংলাদেশে কিভাবে নমিনেশন পান, সেটি একটা প্রশ্ন। যে আমরা বিভিন্ন সময় যখন দলগুলো নমিনেশন দেয়, তখন বলা হয় যে যাদের ইমেজ ভালো আছে, যাদের সাথে জনসম্পৃক্ততা আছে, যারা আদর্শ এবং দলীয় নীতি অনুসরণ করে, তার দলের প্রতি আনুগত্য আছে, এমন ব্যক্তিদেরই নমিনেশন দেওয়া হয়।
কিন্তু আমাদের এই যে আপনি বলছেন, আমাদের জানি না বাংলাদেশের এই ধরনের কোনো গবেষণা পরিসংখ্যান হয়েছে আছে কিনা, যে কত ভাগ সংসদ সদস্য আসলে অপরাধের সাথে জড়িত বা অপরাধের ব্যাকট্রাক আছে। আপনি কি মনে করেন যে এখানে রাজনৈতিক দলগুলোর কতটুকু দায় আছে তাদের মনোনয়নের ক্ষেত্রে এবং ক্লিন ইমেজের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, সেখানে কোনো ব্যত্যয় ঘটছে কিনা? রাজনৈতিক দলগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে বিজয়ী হওয়া। সেটা শুধুমাত্র যেকোনো রাজনৈতিক দলের কথাই বলছি। এবং রাজনীতির সেই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য যিনি সবচেয়ে বিজয় হবার মতো প্রার্থী তাদেরকে তারা নমিনেশন দেন। এটা প্রত্যেকটি দলই করে থাকেন। সুতরাং সেইটি করতে যে হয়তোবা যিনি সেই এলাকায় সবচেয়ে বেশি উইনিং ক্যান্ডিডেট তাকেই নমিনেশনটি দেওয়া হয়। তার জি। অতীত, বর্তমান অনেক কিছুই হয়তো জানা সত্ত্বেও কিন্তু সব দিক দিয়ে বিবেচনা করে যিনি সবচেয়ে ভালো হন তাকেই দেওয়া হয়। তবে এই তাহলে কথাটি রাজনীতির নীতি এবং নৈতিকতার জায়গাটি আসলে আহ, সংকটে পড়ে কিনা, মানে রাজনীতির এর ফলটা কি ভালো হয় কিনা, মানে আপনাকে না, দুটো দুটো কথা রাজনীতির একটু ফলটা জানতে চাই। হচ্ছে কি মোশাররফ ভাই আমি এসছেন শুধু আমাদের মাঝে। মোশাররফ ভাই আমি কি শুধু শুনতে ভালো পাচ্ছেন? হব। তাকে একটু জেনে নেই। জি। না, আমি বলছিলাম আমি শুধু ভালো হব, অন্য রাজনৈতিক দলগুলো ভালো হবে না। তাহলে তো আমি জিততে পারবো না। সুতরাং এই কম্পিটিশনটি শুরু হয়ে গেছে সব দলের মধ্যেই এবং সেটি হচ্ছে বর্তমানে। জি। তো আপ ভালো তো দুনিয়া ভালো, একটি কথা আছে যে আসলে নিজে ভালো হলে পরে দুনিয়া এটা ভালো হতে অতীত। পারে। তো এটা আমরা অতীত। নিজেরা ভালো না হয়ে অন্যদের ভালো প্রত্যাশা করি কিভাবে? মিলাদ ভাই, আপনার কাছে আসবো। খুব ইন্টারেস্টিং আলোচনা আপনি বলেছেন। আপনি খুবই একেবারে মানে খোলাখুলি ভাবে কথা বলেন এবং সত্য কথা বলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। মোশাররফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মোশাররফ মোশাররফ ভাই ভাই কি শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? মোশাররফ ভাই আবারও আমরা ফ্রিজ হয়ে আছেন দেখছি। মোশাররফ ভাই শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা একটু সময় নিচ্ছি। আমাদের জনাব মোশাররফ হোসেন আমাদের সাথে সংযুক্ত আছেন। তার যে ইন্টারনেট কানেকশনটি যদি একটু পুনঃস্থাপিত হয়, আমরা তার কাছে শুনবো। মোশাররফ ভাই শুনতে পাচ্ছেন? আপনার আনমিউট করতে হবে মোশাররফ ভাই, আপনার আনমিউট করতে হবে। বলুন। আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে মোশাররফ ভাই। যাই হোক, যে কথাটি তখন বলছিলাম মোশাররফ ভাই নিশ্চয়ই কথা শুরু করবেন। আমি যে কথাটি বলতে চেয়েছি, জি, আমাদের বলুন। দেশে দেখেন টিআইবি তারা রিপোর্ট বের করে যে এত কোটি টাকার মালিক সংসদ সদস্য কিংবা জেলা পরিষদ চেয়ারম্যান কিংবা তারা বের করেন যে এত গুণ বেড়ে গেছে সম্পদ। তারা শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান। কিন্তু তারা আপনি যে কথাটা জিজ্ঞেস করলেন যে তারা দুর্নীতির সাথে কতটুকু সম্পৃক্ত কিংবা তারা খুন, রাহাজানি, ধর্ষণ এই ধরনের সামাজিক অপরাধের সাথে কতটুকু জড়িত, কতগুলো মামলা তাদের বিরুদ্ধে আছে, কি ধরনের? এখন পর্যন্ত কিন্তু তারা এই ধরনের রিপোর্টটি প্রকাশ করেনি, যেটা পরে প্রকাশ করা জরুরি বলে আমি মনে করি। কোন ফল হবে কিনা জানি না। তবে তারা যেহেতু করে কাজটি, তারা আসলে একদিক দিয়ে কাজ করে, সব দিকে তারা নজর দিতে পারে না। জি। মোশাররফ ভাই কি শুনতে পাচ্ছেন আবার? মোশাররফ ভাই, আমার মনে হয় যে হাবিব ভাই আপনাকে একটু চালিয়ে নিতে হবে। হ্যাঁ, আপনার সাথে কথা বলি। জি, আহ, মুশারফ ভাই আহ, আসলে কথা বলবেন উনি। জি। দর্শক, আমরা জনাব হাবিব মিল্লাদের সাথে কথা বলছি। জনাব মোশাররফ ভাই, মোশাররফ হোসেন যিনি যুক্ত হতে পারেন, আমরা তার কাছে চলে আসবো। হাবিব ভাই, যেটি হচ্ছে যে আপনি বলছেন যে অন্যেরা যদি উইনিং ক্যান্ডিডেটকে দেন এবং উইনিং ক্যান্ডিডেট যদি সে টাকাওয়ালা হয়, সম্পদশালীর পাশাপাশি সে শক্তিশালী হয়, পেশি শক্তির অধিকারী হয়, আম, সেটাই বড় কথা নয়, মানে তিনি জিতবেন কিনা এটি বড় কথা আপনি বলছেন। সে কারণেই আওয়ামী লীগও হয়তো তাদেরকে এই নমিনেশন দেয়। আসলে বাংলাদেশের রাজনীতিতে এই যে অবস্থা, এই সংস্কৃতিটা কবে থেকে শুরু হলো, সেটা আসলে কারা করলো? মানে আপনারা যদিও বলেছেন যে ৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতির এক ধরনের পটভূমি পরিবর্তন হওয়াতে সেটি হয়েছে, একটু স্পষ্ট করে আপনার বক্তব্য জানতে চাই। আমি একদম সুস্পষ্টভাবে এখানে কথাটি বলতে পারি। সেটি হচ্ছে আপনারা ৯১ ১৯৯১ নির্বাচনের কথাটি খেয়াল করেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে সেই সময়টিতে ত্যাগী নেতা, পোড় খাওয়া নেতা, সৎ মানুষ, ভালো মানুষকে যারা দলের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত তাদেরকে নমিনেশন দেওয়া হলো। বিএনপি সেই সময় রাজনৈতিক দল হিসেবে তেমন সুসংগঠিত ছিল না, ছাত্র দল নির্ভর একটি দল ছিল। সেই সময়টিতে যে সমস্ত আমলারা, ব্যবসায়ীরা আওয়ামী লীগের কাছে নমিনেশন এসে নিতে পায় নাই, তারা যে বিএনপির কাছে ভর করলো। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন ৯১ নির্বাচনে যে রিটায়ার্ড আর্মি অফিসার, রিটায়ার্ড ব্যুরোক্র্যাট, ব্যবসায়ী তারা বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করলো এবং টাকা খরচ করে তারা ৯১ নির্বাচনে জিতে গেল। তখন থেকেই আসলে এই অবস্থার পরিবর্তন হয়েছে। কারণ দেখা গেছে যে শুধুমাত্র সৎ থাকা, ভালো থাকা কিংবা এলাকায় জনপ্রিয়তা থাকাই কিংবা ভালো মানুষ হিসেবে বেঁচে থাকাই নির্বাচনে জয়লাভ করার জন্য একমাত্র পন্থা নয়, যেটা অতীতে হয়তো ছিল, বর্তমানকালে সে অবস্থা নেই। বর্তমানকালে আপনি যদি সরাসরি বলি টাকা খরচ করতে না পারেন, তাহলে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে। এবং পেশি জি। শক্তি বলেন, সমস্ত কিছু বলেন, সমস্ত কিছুই লাগবে আসলে। কিন্তু মিল্লুদ ভাই, আপনি নিজেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, খুব কাছ থেকে রাজনীতির প্রসঙ্গগুলো আপনি দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, খুব স্পষ্টভাবে আপনি রাজনীতির ভিতরের সংকটগুলো বলছেন। কিন্তু আমরা জানি যে ৯০ যখন গণঅভ্যুত্থান, আমরাও সেই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, তখন কিন্তু ৩ দলের যে জোট ছিল, সেই ৩ দলের জোটের যে রূপরেখা ছিল, সেই রূপরেখায় কিন্তু বলা হয়েছিল যে যারা কালো টাকার মালিক, যারা পেশি শক্তি প্রয়োগ করে রাজনীতিতে, যারা দুর্নীতি পরায়ণ, তাদেরকে রাজনীতির মধ্যে আনা যাবে না, তাদেরকে নমিনেশন দেওয়া যাবে না, এবং কালো টাকার মালিকদের তাদের যে তালিকা প্রকাশ করতে হবে, ছাত্রদের এরকম দাবি ছিল। ৯০ গণঅভ্যুত্থানের একটা আশা আমরা দেখেছিলাম যে বাংলাদেশের রাজনীতি আবার রাজনীতিতে ফিরে আসবে, গণতান্ত্রিক পথে দেশের যাত্রা শুরু হবে। কারণ ৭৫ পরবর্তী আমরা নানা রকম সামরিক, বেসামরিক ইন্টারভেনশন দেখেছি। বাংলাদেশের রাজনীতিতে নানা রকম হত্যাকাণ্ড, নানা রকম ঘটনা প্রবাহ ঘটেছিল, কিন্তু ৯০ পরে এক ধরনের আশাবাদ জাগ্রত হয়েছিল। আমরা সেই শিশু গণতন্ত্রকে যুবক গণতন্ত্রে পরিণত করতে চেয়েছিলাম, কিন্তু আজকে এত বছর পরে এসেও কিন্তু এই একই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আসলে বিষয়টি দায়কে, মানে এটি আপনি বলছেন যে বিএনপি শুরু করেছিল, কিন্তু বিএনপির কোনো বক্তব্য যদি আমরা শুনি, তারা বলবেন যে না, সেটি আওয়ামী লীগও শুরু করেছিল। এই যে একটি দল আরেকটি দলের উপরে, প্রধান দুটি দল, যে আমরা দোষারোপের রাজনীতি করছি, তা থেকে আসলে আমাদের রাজনৈতিক দৃশ্যপট বা রাজনীতির যে অবস্থা, বাস্তবতা, সেটি কোনো পরিবর্তন আসবে কিনা, নাকি আসলে আমাদের ভাববার সময় এসেছে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে আমরা যে উন্নত দেশে পরিণত করতে চাই, ইউরোপের অর্থনীতির এই দেশে আমরা বাস্তবায়ন করতে চাই, ঠিক ইউরোপের যে সংস্কৃতি, তার যে মূল্যবোধ, তাদের যে গণতান্ত্রিক মানসিকতা, সেটি যদি, তাদের যে প্রথা এবং প্রতিষ্ঠান, সেটিকে যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আসলে সেই লক্ষ্য বাস্তবায়ন হবে কিনা আমি জানি না। হয়তো আমি প্রেক্ষাপটটা একটু বড় করি, আপনার আলোচনার প্রয়োজনই বললাম। হাবিব ভাই, বিশেষ করে ৯০ পরবর্তী সময় কেন এই ঘটনা ঘটল? প্রথমে আপনি ৩ দলের রূপরেখার কথা বলেছেন, যেটা ৯০ পরবর্তী বা ৯০ পূর্ববর্তী নির্বাচনের আগে। এটা একটা খুবই একটা ভালো রূপরেখা ছিল এবং সবাই সেটাতে স্বাক্ষর বা অনুমোদন দিয়েছিলেন। কিন্তু আমি কিন্তু বললাম যে সমস্ত প্রধান ধারাগুলো ছিল, যেমন আপনি বললেন কালো টাকা কিংবা পেশি শক্তিকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। আপনি বলতে পারেন যে আমি যেহেতু আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত সেইজন্য বিএনপিকে দোষারোপ করি। কিন্তু বিএনপি তো ৯১ সনে কাজটি করেছে, এটা তো প্রমাণিত সত্য প্রথম নির্বাচনেই। এবং কেউ যদি শর্ত ভঙ্গ করে, পরবর্তীতে অন্য কেউ যদি শর্ত ভঙ্গ করে, তাহলে তাকে সেভাবে দোষ দেওয়া যায়? আপনি সেটাই চিন্তা করে দেখেন। দ্বিতীয়ত, আপনি যে কথাটা চিন্তা করে দেখেন যে আপনি খুব ভালো ক্যান্ডিডেট দিলেন, সৎ ক্যান্ডিডেট দিলেন, কিন্তু তারা নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারল না। আপনি কি ক্ষমতায় যেতে পারবেন? তার চেয়ে আপনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এসে দেশের যদি উন্নয়ন করেন, সেটা কি ভালো নয়? সেটাই। তবে নির্বাচনী পন্থার পরিবর্তন, ইংল্যান্ড, আমেরিকার কথা আপনি বলেছেন, আসলে গণতান্ত্রিক দেশ কথা, আসলে সবচেয়ে পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। সেই ভারতও কিন্তু গণতান্ত্রিক পন্থা থেকে সরে যাচ্ছে একটু, একটু করে। আপনি যদি দেখে থাকেন, তারা রাজনীতির মধ্যে ধর্মকে টেনে এনে তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে কলুষিত করতে চাইছে এবং তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং ইন্ডিয়াতে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এর কিন্তু যে খুব বেশি জনসমর্থন আছে তা কিন্তু নয়। শুনেছিলাম যে তারা নাকি বলে, হিন্দিতে বলে আপকে বার ৪০০ পার। তো ৪০০ যে সিট পার করার কথা ছিল, তারা কিন্তু আর সেটা করতে পারছে না। অর্থাৎ
ইন্ডিয়ার জনগণ কিন্তু এখনো সেকুলার মানসিকতায় বিশ্বাসী এবং সেজন্যই তারা কিন্তু ভোট কেন্দ্রেও কম যাচ্ছে এবং ভোটে জনাব নরেন্দ্র মোদীর যেভাবে নির্বাচনে জয়ী হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত মার্জিনালি জিততে পারেন, কিন্তু সেইভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু জনগণকে দিয়ে তো আপনি আসলে সবকিছু বিচার করতে পারেন না। এটা তো আমরা যখন পরাধীন ছিলাম তখন জনগণ স্বাধীনতার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এখন তো স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা নিয়ে চিন্তা করতে হয় না। গণতন্ত্রের কথা যদি বলে থাকেন কিংবা উন্নয়নের কথা যদি বলে থাকেন তখন জনগণ বিচার বিশ্লেষণ করে। বিচার বিশ্লেষণ এইটিই করে যে আমরা তো জাতীয় পার্টিকে দেখেছি ক্ষমতায়, আমরা তো বিএনপিকে ক্ষমতায় দেখেছি। আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি এবং দেখছি। এই ৩ সরকারের মধ্যে কোন সরকারটি দেশ ভালো করে চালিয়েছে, কোন সরকারের সময় উন্নয়ন হয়েছে, কোন সরকারের সময় দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, কোন সরকারের সময় ইন্ডিয়ার সাথে ছিটমহল দখল পেয়েছি, কোন সরকারের সময় সমুদ্র সীমা অর্জন করতে পেরেছি। এই সমস্ত বিষয়গুলো মানুষ বিবেচনায় নিয়ে আসে এবং বিবেচনায় এনে দেখে অতীতে যদি সরকার থাকুক তারা এমন কিছু করে না, আহামরি কিছু করে নাই যে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। আর দ্বিতীয়ত তারা যে এখনো আন্দোলন করে যাচ্ছে, তাদের আন্দোলন এখনো আওয়ামী জি। লীগকে হটানো, হাবিব ভাই, আওয়ামী লীগকে আন্দোলনের সরানো। প্রসঙ্গে আমরা একটু আলাদা করে আলোচনা করব। যে আপনার কথার সূত্র ধরে আমি বলি যে 2000 কি বলে 1996 সালে আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় আসলো, ঠিক আছে। এরপর আমরা দেখলাম যে আওয়ামী লীগ কিন্তু ভালো করেছে, অর্থাৎ এবং তার যে মানে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে কিন্তু এসেছিল 21 বছর পর। কিন্তু আওয়ামী লীগের সামনে একটা সুযোগ তৈরি হয়েছিল কিনা যে আসলে রাজনীতির এক ধরনের সংস্কার, দেশটিকে একটু ভালো পথে নিয়ে আসা, তো সেটি আসলে আওয়ামী লীগ কতটা ব্যর্থ হয়েছে। আপনি অর্থনৈতিক উন্নয়নের কথা আমরা শত্রুপক্ষও স্বীকার করে যে আওয়ামী লীগ দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে, কিন্তু বাংলাদেশের যে ভোটের ব্যবস্থা আপনি বলছিলেন বিএনপির উপর দায় চাপাচ্ছেন, কিন্তু বিএনপি তো আদতে আমাদের যে দীর্ঘ প্রায় 15 বছর তারা ক্ষমতার বাইরে, তারা তো সেভাবে রাজনীতি ভোটের রাজনীতি করছে না। তো আপনি বিএনপি তো মানে দুর্নীতি পরায়ণ ক্যান্ডিডেটদের মনোনয়ন দেওয়ার প্রশ্ন আসে না, তো গত 15 বছরে তো আওয়ামী লীগই নির্বাচন করেছে, তাহলে সেখানে কেন ভালো মানুষেরা বা যারা সৎ তারা এলেন না? কথাটা আবারও একটু সংশোধন করে দেই। হয়তো ২-৪ জন আছে, এর মধ্যে সৎ মানুষ আছে, ভালো মানুষ আছে। সবাইকে ঢালাওভাবে অসৎ বলা ঠিক হবে কিনা সেটা আপনি নিজে বিবেচনা করে দেখতে পারেন। আরেকটি কথা বলেছেন যে ৯৬ এ আওয়ামী লীগের আ আ ল্যান্ডস্লাইড ভিক্টরি, বাংলায় বলেছেন কি শব্দ একটা ব্যবহার ভূমিধস করেছেন। বিজয়। ভূমিধস বিজয়। ৯৬ এ কিন্তু ভূমিধস বিজয় হয়নি আওয়ামী লীগের। ৯৬ এ কিন্তু আওয়ামী লীগকে সরকার চালাতে হয়েছে কঠিন বিরোধী দলের মধ্যে। কিন্তু এটা আওয়ামী লীগের স্বর্ণযুগ। সেই মুহূর্তেও আওয়ামী লীগ অনেকগুলো কাজ করতে পেরেছে, যার মাধ্যমে দেশ উন্নতির পথে এগিয়েছে। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আপনি যে কথাটি বললেন যে সৎদের দেওয়া হয় না বা দেওয়া হচ্ছে না, তাহলে কি আওয়ামী লীগের দায়-দায়িত্ব নাই? ১৫ বছর হলো ক্ষমতায় আছে। অবশ্যই আওয়ামী লীগের দায়-দায়িত্ব আছে। অবশ্যই, কিন্তু যখন একটা দল বছরের পর বছর ক্ষমতায় থাকে, আর যে দেশের জনসংখ্যা ১৮-২০ কোটি, সেই দেশে প্রত্যেকটি মানুষকে নিয়ন্ত্রণে রাখা কিংবা প্রত্যেকটি মানুষকে নজরদারিতে রাখা সত্যিকার অর্থে সম্ভব নয়। এবং কেউ যদি নিজের দোষ করে থাকে, যেমন ধরেন এই যে বেনজির আহমেদের কথা বললেন কিংবা আপনি জেনারেল আজিজের কথা বললেন। বেনজির আহমেদ কিন্তু একমাত্র আইজিপি না। এর আগেও ২৫ জন আইজিপি ছিলেন বা বর্তমানে আছেন। তাদের সম্বন্ধে কিন্তু কিছু শুনি নাই তেমন কিছু এখন পর্যন্ত। তো উনি ২৫ জনে একজন ২৫ জনের মধ্যে একটা ব্যাড সিলেকশন হতেই পারে। কিংবা উনি অপরাধ করতেই পারেন। যদিও প্রমাণিত হয় নাই। সুতরাং আমরা অপেক্ষা করব প্রমাণ হওয়া পর্যন্ত, তারপরে দেখব কি হয়। জেনারেল আইয়ুব সম্বন্ধে একই কথা বলি। উনিই কিন্তু একমাত্র সেনাপ্রধান নন। উনার আগেও অনেক সেনাপ্রধান ছিলেন। উনার পরে এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সুতরাং সব সেনাপ্রধান সম্বন্ধেও কিন্তু এই ধরনের কথা উনি, না, কিন্তু একটা এটাকে পারসেপশন আছে যে অনেক অনেক আইজি এসেছেন। আপনি 25 জনের কথা বললেন, যে আওয়ামী লীগের আমলে এসেছেন, তারা এসেছেন গেছেন, কিন্তু এত বেশি আলোচনা বেশি হচ্ছে যে বেনজির আহমেদকে নিয়ে। আপনি কি মনে করেন যে কি কারণে বেনজির আহমেদকে নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, বা জেনারেল আজিজকে নিয়ে এত বেশি আলোচনা কেন হচ্ছে? না, অনেকেই তো সেনাপ্রধান ছিলেন। বলা হয় যে জেনারেল বর্তমান আজিজকে সরকারের সাথে তাদের সম্পর্ক এবং সরকারকে ক্ষমতা কাঠামোয় তাদের নিয়ে আসার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা ছিল, সেটা প্রকাশ্য ভূমিকা ছিল, সেই জায়গা থেকে আলোচনাটি হচ্ছে। সেটা যদি বলে থাকেন, আপনি দেখুন যে জেনারেল আজিজকে নিয়ে যত আলোচনা হচ্ছে তার চেয়ে বেনজির আহমেদ নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কারণ তিনি প্রকাশ্যে দেশে আ আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের
পক্ষে মতামত দিতেন এবং তিনি যে কথাগুলো বলতেন সেগুলো। কিন্তু জেনারেল আজিজ ভিতরে কি করেছে জানি না, প্রকাশ্যে কিন্তু তেমন কিছু তার সম্বন্ধে আসলে শোনা যায়নি। তার ভাইদের সম্বন্ধে অনেক কথা শোনা গেছে। কিন্তু তার সম্বন্ধে এবং ব্যক্তিগতভাবে তিনি তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং কথাগুলো বলেছেন। যাই হোক, তারপরও আমরা মনে করি এতগুলো নিয়োগের মধ্যে এগুলো আসলে ভালো ব্যাড চয়েস, যেগুলো ভালো চয়েস ছিল না, ডেফিনিটলি না। এবং তাদের জন্যই আজকে আমাদেরকে এই কথাগুলো শুনতে হচ্ছে। অথচ আরো ২৪ জন আইজিপি ছিলেন, তাদের জন্য কিন্তু এই কথাগুলো শুনতে হয় নাই। আরো ৮-৯ জন সেনাপ্রধান ছিলেন, তাদের জন্য কিন্তু এই কথাগুলো শোনা হয় নাই। এই ২-১ জনের জন্য আমাদেরকে এই কথাগুলো শুনতে হচ্ছে আজকে। এবং শুনতে হাবিব ভাই, হচ্ছে আপনি তার কিছু রিটায়ারমেন্টের পরে। আপনি কিছু মনে করবেন না, রিটায়ারমেন্টের আগে কিন্তু শুনি। যে আপনি আপনি কিছু মনে করবেন না যে এই কথাগুলো শোনা হচ্ছে আজকে যখন প্রকাশিত হচ্ছে তাদের অপকর্ম বা অপরাধ, তাদের দুর্নীতির চিত্র যখন সামনে আসছে বা প্রাতিষ্ঠানিকভাবে যখন সামনে নিয়ে আসা হচ্ছে, তখন আসলে আওয়ামী লীগ এটাকে অস্বীকার করতে পারছে না। আওয়ামী লীগ তার মুখ রক্ষার জন্য এখন একটি কৌশল হিসেবে তাকে ব্যক্তিগত অপরাধের জায়গায় ফেলে ফেলে দিচ্ছে। তা আসলে এই আওয়ামী লীগের দুঃসময়ে আওয়ামী লীগকে এরা সহযোগিতা করেছিল, আজকে আওয়ামী লীগ কিন্তু তাদের দায় দায়িত্ব নিচ্ছে না। এটিও কোনো মানে নৈতিকতার প্রশ্নে মানে এই প্রশ্নটাকে করা যায় কিনা, আপনি কি মনে করেন? ছোট করে একটু বলবেন। প্রথমে তো আওয়ামী লীগের দুঃসময় সেটা তো ছিল ৭৫ থেকে ৯৬। পরবর্তীকালে ২০০৮ সনে ক্ষমতায় এসে আজকে পর্যন্ত ক্ষমতায় আছে। এবং যে দুজনের কথা বলছেন, তারা কিন্তু এই ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট। তারা ক্ষমতার জন্য আশীর্বাদ করে নাই। ক্ষমতাসীনরা চেয়েছে বলেই তাদের চেয়ারটা তারা পেয়েছিল আইজিপি কিংবা সেনাপ্রধান হিসেবে। তারা কিন্তু আওয়ামী লীগ সরকার তৈরি করে নাই। আওয়ামী লীগ সরকার কিন্তু ২০০৮ সনেই তৈরি হয়ে গেছে এবং ধারাবাহিকতায় ১৪, ১৮, ২৪ এ ক্ষমতায় আসছে। সুতরাং হ্যাঁ, অবশ্যই একটা বাহিনীর প্রধান হিসেবে তাদের কিছু ভূমিকা ছিল। এইটা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু আ এই ৮ হ্যাঁ, থেকে ২৪ পর্যন্ত অনেক সেনাপ্রধানই ছিল, অনেক আইজিপি ছিল, অনেক বাহিনীর প্রধানই ছিলেন। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার, তারা যখন ক্ষমতায় ছিলেন, একটা নিউজ পেপার, একটা মিডিয়া, কেউ তাদের প্রতি একটু কিছু বলার সাহস নেই। তারা তো আর বিরোধী যখন রিটায়ারমেন্ট করেছে তারপরে সম্পদ করেছে সেটা তো ঠিক না। জি। তারা তো যখন ক্ষমতায় ছিল তখন না, করেছে। এই প্রশ্নটা তখন এই আপনাকে বলতে চাই যে কেন কেন মিডিয়াগুলো সাহস করলো না তাদের এই যে দুর্নীতি মানে অপকর্ম পত্রিকা প্রকাশের জন্য বা মিডিয়া আনার জন্য? মানে সংকটটি কোথায় ছিল? মিডিয়ারা কেন সংকটটা হচ্ছে সাহস যে করতে পারলো না? এই যে আপনাকে নিয়েছিল। কারণ আপনি মিডিয়ার সাথে জড়িত অনেক বছর ধরে। আমরা তো মিডিয়ার সাথে জড়িত না। আমাদের ডাকলে আমরা আসি। তো আপনি তো তার বিরুদ্ধে একটি প্রশ্ন উত্থাপন করেননি কোনদিন। কিংবা আপনার সহকর্মী যারা অন্যান্য টিভি চ্যানেলে আছে কিংবা অন্যান্য পত্রিকায় আছে তারা তো জি। এক লাইনও লিখতে সাহস পায় নাই। সুতরাং মানে সেই সাংবাদিকদের সাহসিকতা নিয়েও তো বা আপনাদের মতো যারা মিডিয়াতে না, আছেন আমরা তাদের আমরা সাহসিকতা মেনে নিয়েও নিলাম যে হয়তো আমাদের সাহসের অভাব ছিল। আ কিন্তু কেন? মানে সেটি কেন? আসলে কার বিরুদ্ধে সাহসটা প্রয়োজন ছিল? মানে সেটি একটি প্রশ্ন। আ সেরকম মিডিয়া প্রশ্ন না তো। কারণ আপনি তো প্রশ্নই করেছিলেন যে এনাদের বিরুদ্ধে কেন আসে নাই? হ্যাঁ, আপনারা করেন নাই। এখন আমরা জানবো কিভাবে যে কে কি করেছে? কারো ব্যক্তিগত খবর নেওয়ার জন্য হয় গোয়েন্দা সংস্থা, না হলে সাংবাদিকরা। এ ২ জনের বাইরে তো কেউ নাই যে খবর বের করতে পারে। জি। হয়তো আমাদের ওই যে মতো যারা মানুষ মানে এক ধরনের মিডিয়ার উপরে এক ধরনের প্রভাব বিস্তার করা বা সেখানে মিডিয়ার সেই ভূমিকাটুকু রাখতে পারে না। তাদের যে মতামত প্রকাশটা অনেকটা সংকুচিত হয়ে আসছে। এই ঘটনাগুলো বা এই সমালোচনা বর্তমান সরকারের বিরুদ্ধে তো আছেই। তো সেই জায়গা থেকে হয়তো মিডিয়াগুলো কোনো ভূমিকা রাখতে পারেনি বা আমি মিডিয়া কর্মী হিসেবে হয়তো সেই ব্যর্থতার দায় আমাদেরও দিকে আসবে। আ তো আ হাবিব ভাই, আরেকটা প্রশ্ন, যে আপনি বলেছেন যে আ আপনি কিছু মনে করবেন না। মানে আজকে যেহেতু আপনি একক আলোচক হিসেবে এখন আছেন, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ২ জন আলোচককে আমরা এখনো পাচ্ছি না। যে কারণে আলোচনাগুলো যে নানা প্রশ্নগুলোই এগুলো পাবলিক পারসেপশন, মানে সাধারণ মানুষের প্রশ্ন বা অনেকের জনগণের মধ্যে কারো, কারো প্রশ্ন আপনাকে আমি করতে চাই। আপনি বলছিলেন যে যারা উইনিং ক্যান্ডিডেট না, অর্থাৎ মাঠ পর্যায়ে জিতে আসতে পারবে না এবং যাদের টাকা নাই, যাদের প্রভাব নাই, ক্ষমতা খুব বেশি নাই, তাদেরকে নমিনেশন দিলে জিতে আসতে পারবে না। কিন্তু আপনাকে তো আমরা জানি যে আপনি একজন পেশাদার ডাক্তার, খুব ভালো ডাক্তার। আপনি কিন্তু রাজনীতিতে আপনি নির্বাচিত হয়ে এসছেন। তার মানে কি আপনি কিন্তু এটা প্রমাণ যে একজন ভালো যদি প্রার্থী দেয়া যায় তিনিও নির্বাচিত হয়ে আসতে পারেন। তো আপনি আসলে এক আমি ধরনের কিন্তু আপনাকে সহবিরোধী বলেছি কথা হয়ে গেল যে কিনা যে আপনি কিন্তু ঢালাওভাবে কোনো মন্তব্য করতে পারেন না। এবং আমরাও পারি না। আমি কিন্তু ঢালাওভাবে মন্তব্যের বিরুদ্ধে। আমি স্পেসিফিক কেস বাই কেস আমরা আলোচনা করতে পারি। যেহেতু আনার ভাই সম্বন্ধে কথাটি উঠেছে। সেহেতু আমরা কেস বাই কেস আলোচনা করতে পারি। আপনি বলতে পারেন না যে ৩৫০ এমপি ধোয়া তুলসীর পাতা কিংবা ৩৫০ এমপি
অপরাধ জগতের সাথে জড়িত, এটা কিন্তু বলা সম্ভব না। আপনাকে কেস বাই কেস আসলে তুলনা করতে হবে। এবং আমাদের দেশে এইটি একটি কঠিন কাজ, যেই কঠিন কাজটি কেউ করতে চায় না। যারা সমালোচনা করেন তারা ঢালাওভাবে সমালোচনা করেন। এইজন্যই জনগণ কিন্তু তাদের সমালোচনাটি গ্রহণ করেন না। ভাই, আমাদের এই যে গত যে নির্বাচন হলো, ৭ জানুয়ারি নির্বাচনে, তার আগে আমরা দেখেছি যে অনেক সংসদ সদস্য তারা কিন্তু বাদ পড়েছে, তাদের টিকিট পায়নি আওয়ামী লীগের, এবং কোনো কোনো মন্ত্রীও বাদ পড়েছে। তো সেই যে বাদ পড়াদের মধ্যে আপনিও আছেন, তো বাদ দেওয়া হলো কিসের ভিত্তিতে? যদি মানে আমরা আমরা জানতে চাই যে আনোয়ারের মতো আজকে যখন ঘটনাগুলো আসছে, যে তিনি কিন্তু অনেক আগে থেকে এই ধরনের, তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল, তার তার যে এই যে ব্যবসা বাণিজ্য নিয়ে নানা রকম প্রশ্ন ছিল, ফলে তিনি কিন্তু একাধিকবার টিকিট পেয়ে, আওয়ামী লীগের টিকিট পেয়ে মন্ত্রী হয়েছেন, কিন্তু ৩ বার এমপি হয়েছেন। জি, তিনবার এমপি হয়েছেন। তো তিনি তো বাদ পড়বার কথা ছিল, যদি আমরা ক্লিন ইমেজের মানুষের কথা ভাবি, যে আওয়ামী লীগ অনেককেই তো বাদ দিয়েছেন। তো সেটি হয়নি কেন? মানে আপনি কি মনে করেন যে আসলে এটি শুধু ওনার ক্ষেত্রেই হয়নি, ওই আসনের ক্ষেত্রে, নাকি আরো ঘটনা না, এরকম আছে? এটা হচ্ছে যে আপনি যদি দলের সাথে সম্পৃক্ত হন, আপনাকে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে এবং দলের অনুগত থাকতে হবে। দল সকল দিক বিচার বিবেচনা করে প্রত্যেকটি আসনে অবস্থান বিবেচনা করে তাদেরকে মনোনয়ন দিয়ে থাকে। ২-১ টি জায়গাতে ক্যান্ডিডেট হয়তো বেশি বড় দল, অনেক ক্যান্ডিডেট থাকেন। হয়তো ভালো ক্যান্ডিডেটও ৩-৪ জন থাকতে পারেন। কিন্তু দলকে তখন কঠিন সিদ্ধান্ত নিতে হয় প্রত্যেকের স্বার্থে, দলের নেতাকর্মীর স্বার্থে, দেশের স্বার্থে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই কাজটি করে থাকে। এবং এইজন্যই দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ দেখবেন যে মনোনয়ন বোর্ডের সভা করে, প্রতি বছর, বছর জরিপ করে, প্রতি ৬ মাস অন্তর, অন্তর জরিপ করে, বেছে বের করার জন্য কাকে দিয়ে আসলে ওই নির্বাচনী এলাকায় মনোনয়ন দিলে সবচেয়ে ভালো ফলটি পাওয়া সম্ভব। আর দলের অনুগত হিসেবে আমি মনোনয়ন পাইনি আমি জানি। কিন্তু দলের অনুগত হিসেবে মেনে নিয়েছি এবং ভেবেছি আমার চেয়ে যারা যোগ্য তাদেরকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারা জয়লাভ করেছে। এতে তো দুঃখ করার কিছু নাই। ভবিষ্যতে আবার কি হবে সেটা তো কেউ জানে না আসলে। না, সেটি ঠিক আছে। আপনি নিশ্চয়ই দলীয় আনুগত্যের বাইরে যাননি, এবং সেটি হওয়া উচিত, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু আমরা দেখছি যে এখন অনেকেই বলছেন যে দেশের চেয়ে দল বড় হয়ে যাচ্ছে। আমাদের দেশের যে নির্বাচনী ব্যবস্থা, এটি নিয়ে নানা রকম প্রশ্ন আছে। হাবিব ভাই, আপনাকে পেয়েছি, আবারও সেই ধরনের প্রশ্ন করতে চাই, যে আমাদের এখন উপজেলা নির্বাচন চলছে, বিভিন্ন পর্ব উপজেলা নির্বাচন আমরা দেখছি যে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটারের উপস্থিতি হার কমে যাচ্ছে, ভোটাররা নির্বাচনে সেভাবে আসছে না, অথচ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি উৎসবমুখর পরিবেশে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। এর কারণ কি বলে মনে করেন? যে আসলে বিএনপি বা তার সমমনা দলগুলোকে বাইরে রেখে নির্বাচনী ব্যবস্থা যে আওয়ামী লীগ সাজিয়েছে, সেটি আসলে আওয়ামী লীগ নিজেই নিজের গর্তে, নিজের সংকটে পড়ে যাচ্ছে কিনা, এবং সেই সূত্রে আমাদের গণতন্ত্র, আমাদের ভোট ব্যবস্থা একটি সংকটের মধ্যে যাচ্ছে কিনা? ভোটারের উপস্থিতি কম, এটি একমাত্র চ্যালেঞ্জ এই উপজেলা নির্বাচনের ক্ষেত্রে। কোনো সন্দেহ নেই। এবং আপনি যদি জাতীয় একটা ব্যাপার নির্বাচনেও খেয়াল কিন্তু আমরা সেটা দেখেছি। আপনি যদি একটা ব্যাপার খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন বাংলাদেশের নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছিল ২৬.৫%। ৯৬ এর ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন। সেটা স্থানীয় সংসদ নয়, সেটা জাতীয় নির্বাচন। যে সেটা তো একটা কিন্তু কালো যদি নির্বাচন হিসেবে বা কালো দিবস হিসেবে এখন স্বীকৃত, যদিও বৈধতার প্রশ্নে আসলে আমরা কিছু বলতে পারি না। জি, বলুন। তো তারপরে যদি আপনি উপজেলা নির্বাচন, এবার ৬ষ্ঠ নির্বাচন, আপনি যদি ৩য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ দেখেন, আপনি গ্রাফটি দেখবেন নিচের দিকে নেমে যাচ্ছে। প্রতি নির্বাচনেই। এর অর্থ এই না যে নির্বাচন খারাপ ভালোর দিকে হচ্ছে। আপনি যদি একটা কথা চিন্তা করে দেখেন যে পৃথিবীর ৪০ টি দেশে আইন করা হয়েছে যার মাধ্যমে প্রত্যেকটি ভোটার ভোট দিতে বাধ্য। এটি কেন করা হয়েছে? এ কারণে যে ভোটাররা ভোটের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেছে। তারা মনে করে না, বিশেষ করে যখন তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসে, যারা কর্মক্ষম হন, তারা ভোটের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেন। তারা হয়তো মনে করেন যে আমি ভোট দিলেই কি, আমি ভোট না দিলেই কি, আমার তো ব্যক্তিগত কোনো উন্নয়ন হবে না। কিংবা কিছু তারা কেয়ার করেন না। এইজন্য মানুষের দেশের যত অর্থনৈতিক উন্নয়ন হয় ভোটারের সংখ্যা তত কমে। এটা আমার কথা নয়, এটা সারা পৃথিবীতে একটি প্রমাণিত সত্য কথা। বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, হয়তো ভোটারের সংখ্যা কমছে। আরেকটি বড় কারণ হচ্ছে না, বাংলাদেশের একটি বিরোধী বিরোধীরা দল। আমরা আমাদের প্রতিবেশী অ্যা দেশ ভারতের চেয়ে তো খুব বেশি উন্নতি করি নাই, মানে এখন পর্যন্ত। তো ভারতেও তো সেখানে ভোট পড়ছে, হয়তো কোনো নো কোনো রাজ্যে তাদের নানা না, না, কারণে কোন, একটু কোন কম রাজ্যে করা না। আছে। প্রত্যেকটি রাজ্যে ভারতের ৬ষ্ঠ দফা নির্বাচন হতে যাচ্ছে।
পঞ্চম দফা নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি রাষ্ট্রে গতবারের চেয়ে ভোট কম পড়েছে এবার। আপনি একটু স্ট্যাটিস্টিক্সটা দেখে নিবেন। এবং ভোট জি কম পড়ার কারণের জন্যই জনাব নরেন্দ্র মোদী খুব দুশ্চিন্তায় আছেন যে তার বুঝি গদি টিকিয়ে রাখা সম্ভব হয় কি হয় না। যাই হোক, সে ব্যাপারে আমি যাব না। আপনি যে কথাটি বলছিলেন ভোটারের উপস্থিতি নিয়ে, তো ভোটারের উপস্থিতি বাংলাদেশে কম আরো দু একটি কারণ যে নেই তা নয় কিন্তু। যেমন ধরেন উপজেলা নির্বাচনের কথা বললেন তো, আমি যে এলাকার নির্বাচনী এলাকার ভোটার সেইখানকার ১,৩০,০০০ হচ্ছে পৌরসভার ভোটার। ১,৩০,০০০ ভোটারের মধ্যে পৌরসভাকে উপজেলার চেয়ারম্যানের কোনো ক্ষমতা নাই উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটি ইট গাঁথেন, কারণ ওইটা তার থেকে বাইরে। সুতরাং ওই ১,৩০,০০০ ভোটার কেন নির্বাচনে উৎসাহিত হবে কারণ নির্বাচিত করার জন্য? কারণ তারা জানে তাদের সাথে উপজেলার কোনো সম্পর্কিত নাই। দ্বিতীয়ত, বিএনপি একটি বড় দল, সেই দলটি নির্বাচন বর্জন করেছে, তার প্রভাব কিছুটা থাকবে। তৃতীয়ত, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেখছে আমাদের দলের মধ্যে নির্বাচন, আমরা যদি কাউকে সমর্থন করি আর বাকি ৪-৫ জন দাঁড়িয়েছে তারা মন খারাপ করবে। সুতরাং কাউকেই সন্তুষ্ট করব না, কারো সাথে গন্ডগোলও করব না, আমরা ভোট দিতে যাব না, ভোটের সাথে সম্পৃক্ত হব না। এই সমস্ত ইকুয়েশন মিলেই ভোটারের সংখ্যাটি কম। তবে সর্বোচ্চ শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচন, এটা আপনাকে মেনে নিতেই হবে। হ্যাঁ, জি। না ঠিক আছে, আপনি বলছেন যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আমরাও সেটা দেখছি পত্র-পত্রিকায়, নানা মিডিয়ায়, কিন্তু আমরা খুব বেশি সহিংসতার ঘটনা দেখিনি। এইসব নির্বাচনে নানা রকম প্রাণঘাতীর ঘটনা ঘটতো। সেটি আমাদের একটা নির্বাচন সংস্কৃতিতে পরিণত হয়েছিল। সেদিক থেকে সরকারকে অনেকেই ধন্যবাদ জানাচ্ছে বা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু বলা হয় যে সমালোচকরা বলছেন যে কবরেও তো এক ধরনের শান্তি আছে। তো আমরা আসলে সেই শান্তি প্রত্যাশা করি কিনা, যে রাজনীতিতে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায়, প্রতিদ্বন্দ্বীরা যদি বাড়ি বাড়িতে গিয়ে তাদের নির্বাচনের জন্য ভোট প্রার্থনা না করে, এবং জনগণ যদি তার মতটাকে বা তার ভোটটাকে প্রতিষ্ঠিত করতে না পারে, বা যার প্রতিনিধি নির্বাচন করতে না পারে, বা সেখানে যদি কোনো সংকট তৈরি হয় বা উৎসাহ হারিয়ে ফেলে, সেটি আসলে আমাদের গণতন্ত্রের, বিকশমান গণতন্ত্রের জন্য কতটা সংকট তৈরি করবে সামনের দিনগুলোতে। আপনি নিজেই বলছিলেন যে দিনে দিনে ভোটারদের সংখ্যা কমছে, আমরা তাই দেখছি। কিন্তু রাজনীতিতে যদি নির্বাচন ব্যবস্থায় কোনো রকম সংস্কার পরিবর্তন না আসে, আমি যদি সরাসরি বলি যে বিএনপি বা সমমনা দলগুলোকে যদি নির্বাচনী কাঠামোর মধ্যে আনা না যায়, তাহলে এই সংকটটি তো আরো বাড়বে কিনা, কি মনে করেন? প্রথমত আপনি কবরের একদম নিরাপত্তার কথা বলেছেন, এটা শান্তির বলেন, কথা বিএনপির বলেছেন। পক্ষ থেকে বলা হয় যখন আমরা শান্তিপূর্ণ আমি অবস্থানে জানি থাকি। না কোন মুসলমান এই ধরনের কথা বলতে পারে কিনা। কবরের মধ্যে শান্তিও আছে, অশান্তিও আছে, আমি যদি ধর্মে বিশ্বাস করে থাকি। এবং সেটা যদি শান্তির হয় অর্থাৎ তিনি ধার্মিক, তার কবরে কোনো ওই গোর আযাব বলে একটা কথা আছে, সেটি হচ্ছে না। আর যদি এখন বিএনপির কবর হয় সেখানে যদি আযাব হয়, সেখানে যদি তাদের অশান্তি সৃষ্টি হয়, সেটা ডিফারেন্ট ইস্যু। যাই হোক, ও নিয়ে আমি ধর্ম সম্বন্ধে কথা বলব না। ধর্ম সম্বন্ধে বেশি জানি না। তবে কবরের শান্তির কথাটা ঠিক অঠিকই নয়। জনগণ ভোট দিতে আসে না কেন বলেন তো? এই সংসদ নির্বাচনে, এই যে এবার যেটা হয়ে গেল, জি, কিংবা ৭ এই যে জানুয়ারি। উপজেলা নির্বাচন যেগুলো হচ্ছে ধাপে, ধাপে, বলেন কেউ কাউকে বাধা দিয়েছে ভোট কেন্দ্রে আসার জন্য? কেউ যদি ইচ্ছা করে ঘরে বসে থাকে এটা তার গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার নিয়ে আমি কোনো কথা বলতে পারব না। আর যদি কোনো দল নির্বাচনে অংশগ্রহণ না করে সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার। এটা নিয়েও কথা বলা ঠিক হবে না। জোর করে অগণতান্ত্রিক হওয়ার কোনো দরকার নেই। আর বিএনপির দায়-দায়িত্ব, বিএনপির নেতা আছে, বিএনপির গঠনতন্ত্র আছে, বিএনপির কর্মী সমর্থক আছে। তারা সিদ্ধান্ত নিবে বিএনপি কি করবে না করবে। এটা তো আওয়ামী লীগের কোনো মাথা ব্যাথা থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যার, যার দল তাকে ডাকে। না হলে তো আবার আওয়ামী লীগ নিজেকে চালাতে গিয়েই হিমশিম খাচ্ছে। তারপরে যদি বিএনপিকে আবার চালাতে হয়, যেটা হয়তো হইতে পারে, তাহলে তো আওয়ামী লীগের আরেকটু ভার বাড়বে। সেটা আমরা আসলে চাই না। বিএনপি বিএনপির মতো করে চলুক এবং সেভাবেই চলতে থাক তারা। না, বিএনপি তো তার মতো করে চলবে এবং তারা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত তারা নেবে। তারা আন্দোলনে থাকবে নাকি ভোটে যাবে সেটি তাদের সিদ্ধান্ত। সেটি নিয়েও নানা সমালোচনা আছে। হয়তো বিএনপির নেতা থাকলে বা মোশাররফ ভাই থাকলে আমরা সেই প্রশ্নটি করতে পারতাম। কিন্তু যে প্রশ্নটি হচ্ছে যে এখন অনেকেই বলছিলেন, বহুদিন থেকে বলা হয় যে সংকটকালীন সময়ে যে আসলে এক ধরনের আলোচনার দরকার।
বিবদমান দলগুলোকে বা পার্টিগুলোকে এক টেবিলে বসা দরকার এবং এই সংকট সমাধানে একটা পথ বের করা দরকার, ছাড় দেওয়ার মানসিকতা উভয় পক্ষ থেকে থাকা দরকার। তো না হলে আসলে জনগণ শেষ পর্যন্ত জয়লাভ করে না। আপনি কি মনে করেন যে সামনের দিনগুলোতে রাজনীতিতে এই ধরনের এক ধরনের আলোচনার পরিবেশ আমরা দেখতে পাবো বা তার প্রয়োজন আছে কিনা সেটাও জানতে চাই। প্রথমত আলোচনার পরিবেশ আছে কিনা এটা যদি জিজ্ঞেস করে বলবো আলোচনার পরিবেশ আসলে নেই, কিন্তু আলোচনার প্রয়োজন আছে। আপনি বলছেন দেশের সংকট চলছে, দেশের সংকট তো আসলে বিরোধী দলের মধ্যে, কারণ তারা দায়িত্বশীল অবস্থার জানান দিতে ব্যর্থ হয়েছেন। তারা তাদের যে জনগণের প্রতি দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু তারা পালন করছেন না। এই জন্যই দেশে একটু সংকট যদি হয়ে থাকে তাদের মধ্যে। সরকারের ক্ষেত্রে আমি তো কোনো সংকট দেখি না। সারা পৃথিবী শক্তিশালী দেশ থেকে কম শক্তিশালী দেশ পর্যন্ত এই সরকারের সাথে কাজ করার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। সারা বাংলাদেশে কোনো আন্দোলন, গণ-অভ্যুত্থান এই ধরনের কোনো কিছুর বিন্দুমাত্র কিছু নেই। সরকার এত শান্তিতে কাজ করতে পারছে, এই জন্যই কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে। তো সুতরাং এই উন্নয়নের ধারাবাহিকতাটা অব্যাহত থাকা দরকার। আর বিরোধী দলরা সরকারের সমালোচনা করবে এটাই স্বাভাবিক। কিন্তু যতক্ষণ পর্যন্ত না জনগণকে সম্পৃক্ত করতে পারবে তাদের সমালোচনার সাথে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের টক শোতে সাংবাদিক সম্মেলন কিংবা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করা ছাড়া তারা এর বেশি কিছু করতে পারবে বলে মনে হয় না, কারণ অতীতেও তারা কখনো পারেনি। জি, মিলাদ ভাই, একটি বিষয় যেটা হচ্ছে যে আমরা ক্ষমতার ভারসাম্যর কথা শুনি যে আসলে সরকার এবং তার বিরোধী দল তারা যদি সক্রিয় থাকে এবং ক্ষমতার ভারসাম্য থাকে তাহলে সেটি সরকারের জন্য ভালো, দেশের রাজনীতির জন্য ভালো, জনগণের জন্য ভালো। এভাবে বলা হয় এই কারণে ভালো যে তখন সরকার আসলে তাদের নিজের মতো স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে না, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, একটা জবাবদিহি পরিবেশ থাকে সংসদে বা রাজনীতিতে। বাংলাদেশে একটা অসম পরিস্থিতি আমরা দেখছি যে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বীহীন ভাবে তারা রাজনীতি করছে, ক্ষমতায় আছে, তাদের আপনি নিজেও বলেছেন যে কোনো রকম চ্যালেঞ্জ নেই তাদের সামনে। এটি ঠিক যে কোনো চ্যালেঞ্জ নেই। আমাদের 52 বছরের রাজনীতি ইতিহাস যদি আমরা দেখি যে আওয়ামী লীগ গত 15 বছর যে চ্যালেঞ্জিং ভাবে রাজনীতি করছে এবং সেটি উন্নয়ন হচ্ছে, তার ফল জনগণ পাচ্ছে, সেটি নিঃসন্দেহে ঠিক আছে। কিন্তু এই যে বড় বড় রাঘব বোয়ালদের সৃষ্টি হচ্ছে, ব্যাংকের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, কি বলে আমাদের সেনাপ্রধানের বিরুদ্ধে যে অভিযোগগুলো হচ্ছে, তারা এক ধরনের কর্তৃত্ব পরায়ণ মনোভাব থেকে তারা এই ধরনের ক্ষমতার অপপ্রহার করেছে, পুলিশ প্রধান অপব্যবহার করেছে, এগুলো আসলে ভালো লক্ষণ নয়। রাজনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থা না থাকলে আসলে এই সংকটগুলো বাড়বেই। অর্থাৎ এক ধরনের খারাপ মানুষের আধিপত্য তৈরি হবে রাজনীতিতে, ভালো মানুষ আস্তে আস্তে দূরে সরে যাবে, এমনই ধারণা করা হয়। তো আপনি কি এই বিষয়টাকে স্টেটমেন্ট থেকে কিভাবে নিচ্ছেন? আপনি যে প্রশ্নটি করেছেন, যারা এর সাথে জড়িত, ব্যাংক খালি হয়ে যাচ্ছে, ব্যাংক খাতে দুর্নীতি, ব্যাংকের নীতি প্রতিদিন বদলায়, ব্যাংক একেকজন নিয়ে নিচ্ছে, এগুলো অন্যায়, এগুলোর বিচার হওয়ার দরকার। আপনি যখন জেনারেল আজিজকে দেখছেন, আইজিপি বেনজির আহমেদকে দেখছেন যে তারা বিচারের আওতায় আসছে, এইটাই হচ্ছে জননেত্রী শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকারের সফলতা। যে তারা কেউ অন্যায় করে হয়তো ভেবেছিল পার পেয়ে যাবে, জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে কেউ পত্রিকায় লিখতে পারবে, কেউ আদালতে যেতে পারবে, এটা অনেকেই দুঃস্বপ্ন মনে করত, কিন্তু সেটা বাস্তবতা। সুতরাং কেউ কিন্তু যদি এখন এটি নিয়েও কথা আছে, ভাবে বলা হচ্ছে যে নিন্দুকেরা বলে যে কোথাও সুতো হয়তো কেটে গেছে, যে কারণে বেনজির আহমেদ আর আকাশে উঠতে পারছেন না, তিনি তার ভূপাতিত হয়েছেন। এই যে সুতোটা কেটে গেছে এরকম বলা হয় যে চুজ অ্যান্ড পিক করা হচ্ছে, সবার যে বিচার হচ্ছে ব্যাপারটা তা নয়, যার বিচার করা হয়তো চাওয়া হচ্ছে তারই বিচার হচ্ছে, এমনই মনে হয়, একটা ভাষ্য আছে। এখন আমি আসলে অপেক্ষা করছি, কালকে বা পরশু নিশ্চয়ই বেনজির আহমেদ তিনি অ্যাপিল করবেন উচ্চ আদালতে, এবং আমি অপেক্ষা করছি যে উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেয়। তবে এখন পর্যন্ত যে সিদ্ধান্তটি এসেছে সেটি সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি, এবং অপরাধ করেছে কি করে নাই আমি কিন্তু বলি নাই একবারও। আমি বলেছি ব্যাপারটি তদন্ত হওয়া দরকার, এবং তদন্ত হলে যদি অপরাধের প্রমাণিত হয় তাহলে শাস্তিও হওয়া দরকার। আর তদন্তে যদি অপরাধ প্রমাণিত না হয় তাহলে হেনস্থা করার জন্য যারা হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে শাস্তি হওয়া দরকার। আর আপনি যে বলছেন যে ভারসাম্যহীনতার কথা, জি, ক্ষমতার ভারসাম্য। পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য আপনি পৃথিবীর সর্বত্রই জানেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা যোগ্যতম তারাই বেঁচে থাকবে,
যারা অযোগ্য তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। একসময় তো মুসলিম লীগ বিশাল এক দল ছিল বাংলাদেশে। আজকে কি জি। তাদেরকে খুঁজে পান? একসময় ভারতে কংগ্রেস বিশাল একটি দল ছিল। আজকাল তারা কোথায় পড়ে আছে? একসময় পাকিস্তানের পিপলস পার্টি কোথায় ছিল? আজকে তাদের খবর কই? সুতরাং যারা এই পরিবর্তনশীল ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে পারবে, তারাই টিকে থাকবে। প্রমাণ বাংলাদেশ আওয়ামী লীগ। আর যারা পরিবর্তনশীল পরিস্থিতিতে মিলিয়ে থাকতে পারবে না, তারা দিন, দিন নিঃশেষ হয়ে যাবে। প্রমাণ যে ৩ টি দলের কথা বললাম আর বাংলাদেশের বিএনপি। আ আ হাবিব ভাই, আমরা আলোচনায় আছি, আমরা শেষ করব। আপনাকে অনেক কষ্ট দিলাম অনেকক্ষণ ধরে, আপনি একাই বলছেন। আসলে আমাদের যান্ত্রিক সংকটের কারণে, অর্থাৎ ইন্টারনেটের যে সংযোগহীনতার কারণে আমাদের দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। আমরা তাদেরকে তাদের কথা শুনতে পাইনি। আমাদের মাঝে এবি মোশাররফ হোসেন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি তিনি ছিলেন বুলবুল আহমেদ, তিনি একজন কলামিস্ট এবং রাজনীতি বিশ্লেষক। তারা থাকলে হয়তো আলোচনাটি আরো একটু মনোগ্রাহী হতো, কিন্তু তারপরও আপনার কাছ থেকে অনেক কথা আমরা শুনবার সুযোগ পেয়েছি এবং এই সুযোগগুলো সাধারণত হয় না। অনেক কথা হয়েছে, আপনি কিছু মনে করবেন না, অনেক প্রশ্ন আমি করেছি। আমাদের দর্শক এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের অনেক দর্শক দেখছেন এই মুহূর্তে। আমি দেখছি যে 1000-এরও বেশি দর্শক অনলাইনে দেখছেন। আমি কিছু মন্তব্য থেকে প্রশ্ন যদি থাকে অথবা মন্তব্য থাকে একটু পড়তে চাই। সাদাত আলী তিনি বলছেন, গ্রেট শো, গ্রেট জব মিলেনিয়াম টেলিভিশন। নিশা দানিন তিনি, ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম মিলিনিয়াম, কংগ্রাচুলেশন মিলিনিয়াম নেটওয়ার্ক, এভরিওয়ান গ্রেট জব। নাদিয়া সুতুরো তিনি বলছেন, গ্রেট প্রোগ্রাম জব মিলিনিয়াম, কংগ্রাচুলেশন। বেস্ট শো এভার মিলিনিয়াম টিভি, গ্রেট ইনফরমেশন মিলিনিয়াম প্ল্যাটফর্ম। কারিমা লাতিফা তিনি এই কথা বলেছেন। মোহাম্মদ আলী তিনি বলছেন যে গ্রেট জব স্যার, বোথ অফ ডিড গ্রেট ওয়ার্ক, থ্যাঙ্কফুলি আওয়ার সোসাইটি গোয়িং হেল, প্লিজ ব্রিং সাম টপিকস। বলছেন যে আমাদের সমাজ হেলের দিকে যাচ্ছে, তাদেরকে হয়তো ফিরে আনা উচিত। এরকম আরো কিছু মন্তব্য আছে। দর্শক, আজকে প্রসঙ্গ নিয়ে যদি আপনাদের মন্তব্য থাকতো সবচেয়ে ভালো হতো, আমাদের অতিথিদের উদ্দেশ্যে কোনো প্রশ্ন থাকলে। ভাই, আমরা শেষ করব যে শেষ প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি অনেকটা রাজনীতির গৌরব হারিয়ে ফেলছে। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি আওয়ামী লীগের তিনি বলেছেন রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই, সেটি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে। আমরা তার কিছু আলামতও নানা দিক থেকে দেখছি। তো আওয়ামী লীগের দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নানা রকম পদক্ষেপ গ্রহণ করছে, উন্নয়ন হচ্ছে, সেটি ঠিক। কিন্তু আমাদের যে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, এই প্রশ্নে নানা রকম সমালোচনা আছে। আমরা দেখছি যে মার্কিন সহ ইউরোপীয় ইউনিয়ন তারা নানা ক্ষেত্রে সমালোচনা মুখর, যদিও তারা সরকারের সাথে কাজ করছে। তো সামনের দিনে আওয়ামী লীগের যদি বলা হয় যে বিএনপি আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ নয়, তাহলে চ্যালেঞ্জটা আসলে আওয়ামী লীগের জন্য কে বা কারা? অনেকে বলছেন যে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ আওয়ামী লীগই, এবং সেটি যদি সমাধান না হয় তাহলে আসলে ভালো কিছু সামনের দিনে রাজনীতিতে, দলীয় রাজনীতি আওয়ামী লীগ দেখাতে পারবে না বলে কেউ বলেন। আওয়ামী লীগের বিরোধী কে? এটা তো সুস্পষ্ট। আওয়ামী লীগের বিরোধী হচ্ছে ওটা ১৯৭১ সনের ১৬ ডিসেম্বর আগেই নির্ধারিত হয়ে গেছে। স্বাধীনতা বিরোধী শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে দেখতে চায় না, যারা দেশকে পাকিস্তানে ফিরে নিয়ে যেতে চায়, তারা হচ্ছে আওয়ামী লীগের শত্রু। আওয়ামী লীগের শত্রুর তো একদম তারা এটা নিয়ে তো কোনো আসলে দ্বিতীয়বার কথা বলার কিছু নেই। তবে হ্যাঁ, কারো ব্যক্তিগত স্বার্থে কোনো কারণে আঘাত লাগলেও, ব্যক্তির কারণে হলেও অনেক সময় দলের বিরুদ্ধে চলে যান অনেকেই। সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশটি চালাচ্ছেন, কিন্তু তার অনুগত কর্মী হিসাবে আমরা কতটুকু সেটাকে পালন করতে পারছি? আমরা কতটা নিজেদেরকে দুর্নীতিমুক্ত রাখতে পারছি? আমরা কতটুকু আমাদেরকে সন্ত্রাস মুক্ত রাখতে পারছি? আমরা কতটুকু অত্যাচার অনাচার থেকে জনগণকে মুক্তি রাখতে পারছি কিংবা জনগণের ভালো কাজে অংশগ্রহণ করি কিনা? এইগুলো কিন্তু হাজার নেতাকর্মীর প্রতি, লাখ নেতাকর্মীর প্রতি প্রশ্ন। যদি এইটা আমরা করে থাকি, তাহলে আওয়ামী লীগ দশকের পর দশক ক্ষমতায় থাকবে। আর যদি এটা না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে সমস্যা হতেই পারে। জি, আমি শেষ করতে চাই যে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন করার আগে, তার অনেক আগে থেকে আওয়ামী লীগ নানা রকম লড়াই সংগ্রাম করেছে। আমাদের স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশাল আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আমাদের দেশ স্বাধীন করেছি। এবং স্বাধীনতার যে সুফল, আমাদের বিশেষত 4টি যে স্তম্ভ, সেটি আওয়ামী লীগের
হাত ধরেই বাংলাদেশে চালু হয়েছিল। ৭৫ পরবর্তী আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন দেখেছি। এখন আওয়ামী লীগ হয়তো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে নিঃসন্দেহে। আমরা সেটি প্রত্যাশা করি যে সেটি হবে। একটি প্রশ্ন আছে যে আওয়ামী লীগ যখন সংগ্রাম করে, আওয়ামী লীগ যখন মাঠে থাকে, তখন আসলে দেশের জন্য কিছু দিতে পারে। এবং এই যে সংগ্রাম এখন আওয়ামী লীগকে আর করতে হচ্ছে না। ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতার মসনদে আছে। ক্ষমতার যে মোহ অথবা ক্ষমতার স্বাদ তাদের নেতাকর্মীরা, মন্ত্রীরা, এমপিরা তারা পেয়েছেন। ফলে তারা অনেকটা সেই সংগ্রামী আদর্শ থেকে তারা বিচ্যুত হয়েছেন বা কখনো কখনো আদর্শের সাথে তারা সমঝোতা করছেন। আদর্শ প্রধান নয়, আওয়ামী লীগের এক ধরনের দলীয় স্বার্থ অথবা ব্যক্তি স্বার্থটি এখন প্রধান হিসেবে দেখা দিচ্ছে, যেটি আওয়ামী লীগের রাজনীতিতে এক ধরনের সংকট তৈরি করবে। এই স্টেটমেন্টটাকে আপনি কিভাবে নেন? এটা জেনেই আজকে শেষ করব। আপনি আবারও ঢালাও ভাবে বললেন, কেউ কেউ যে এই কাজগুলো করছে না তা আমরা অস্বীকার করব না। সেটি কত পার্সেন্ট কিন্তু হতে পারে? আমি তো মানে এই জন্যই আপনি বলুন যে সংসদে যারা আছেন আওয়ামী লীগের, আপনার দৃষ্টিতে কত পার্সেন্ট যারা ত্যাগী আদর্শিক নেতা, যারা জনগণের জন্য কাজ করছেন এবং অন্তপ্রাণ? আমি দেখেছি যখন সংসদে ছিলাম, এখন তো নেই। অনেকেই তারা চিন্তা করছেন তাদের বাড়ির বাজারটি কিভাবে হবে। এমন এমপিও কিন্তু সংসদে আছে। এমন এমপিও সংসদে আছে সারা জীবন রাজনীতি ছাড়া কিছু করেননি। তবে স্ট্যাটিস্টিকস এর কথা যদি বলেন, না আমি সেটা জানি না। আমি পার্সেন্টেজ বলতে পারব না। কারণ এই ধরনের করতে হলে যে গবেষণা করা প্রয়োজন, আমি সেটার জন্য অক্ষম। কিন্তু যারা সক্ষম তারাও এদিকে নজর দিচ্ছেন না। সুতরাং তাদের নজর এদিকে দেওয়া দরকার বলে আমি মনে করি। আর যে কথাটি যে ঢালাওভাবে না বলে আমরা বলি হ্যাঁ, কেউ এই কাজটি করছে। আর বলছেন মাঠে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ শক্তিশালী। কথাটা একদম সত্য। আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকে, সরকারি দল ২য় বার চিন্তা করে কিছু করার আগে। আর আওয়ামী লীগ যদি সরকারে থাকে, তো বিরোধী দলকে নিয়ে আওয়ামী লীগ বিরোধী দল চাপেই থাকে, কোনো সন্দেহ নেই। সাথে, সাথে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও যেমন দেশের উন্নয়নে কাজ করে, সরকারি দলে থাকলে দেশ মধ্যমায়ের দেশ হয়। দেশ পার ক্যাপিটা ইনকাম বাড়ে। দেশ অর্থনৈতিকভাবে সচ্ছল হয়। দেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখার স্বপ্ন দেখে। এগুলোই হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা এবং বিরোধী দলে থাকার অবস্থান। দুটোতেই জনগণ উপকৃত হয়। জি, যে অনেক ক্ষেত্রে অনেক উন্নয়ন আছে আওয়ামী লীগের, কিন্তু আমরা দেখছি যে দুর্নীতি, এটা দশকের পর দশক আমাদের ১ নম্বর এজেন্ডা রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে। এই দুর্নীতি দমনের ক্ষেত্রে আসলে আওয়ামী লীগকে খুব বেশি মানে ধন্যবাদ বা কি বলা যায় এটাকে, কংগ্রাচুলেশন করা যায় না। অনেকে বলছেন। এটি নিয়ে শেষ করতে চাই। আরো অনেক প্রশ্ন আসলে আসে, কিন্তু সময় নেই। হাবিব ভাই, আপনাকে পেয়েছি যখন, এটি দিয়ে আমরা শেষ করব। আসলে দুর্নীতি কেন কমানো গেল না, নাকি কমেছে কি? দুর্নীতি একটি জটিল ব্যাধি। যে ব্যাধিটি আসলে আমাদের দেশ বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বলেন, সকল দেশেই বিস্তৃত। আপনি পার্শ্ববর্তী দেশে ভারতে দেখেন, বাড়ির মধ্যে কোটি টাকা পাওয়া যাচ্ছে। আমাদের দেশেও যে এই ধরনের কিছু লোক হয়নি তা নয়। তবে একটি সুবিধা হয়েছে যে তারা আজকে হোক কালকে হোক আইনের আওতায় আসছে এবং তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, তারা হয়তো প্রভাব খাটিয়ে আইনকে অন্যভাবে প্রভাবিত করছেন বা সরকার বা ও দলকে প্রভাব খাটিয়ে। কিন্তু তারা যে একদিন বিপদে পড়বেন এটা আমি নিশ্চিত। এবং তখন আপনারা যে প্রশ্নগুলো করছেন এখনো কিন্তু প্রত্যেকের আইনের আওতায় আনা হচ্ছে। কিন্তু হয়তোবা প্রত্যেকের বিচার করে সেই শাস্তিটি দেওয়া যাচ্ছে না। সেটা বুঝতে পারি। কিন্তু হয়তো ভবিষ্যতে আরো একটু বেশি এই ধরনের কিছু হবে। কিন্তু অন্যান্য সরকারগুলোর সময় তাদের দলীয় লোকজনকে কিন্তু আইনের আওতায় আনা হতো না। এটুকুই হলো পার্থক্য আওয়ামী লীগের সাথে। জি, ধন্যবাদ হাবিব ভাই। আজকে খোলামেলা আলোচনা অংশগ্রহণ করার জন্য। আসলে বিষয় এবং বিষয়ের বাইরেও আমরা কথা বলেছি। দর্শক যারা ছিলেন, শুনেছেন, মন্তব্য করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আয়োজনে আপনাদের সাথে আবারও দেখা হবে। প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে আমরা সাম্প্রতিক নানা অনুষঙ্গে আলোচনা শুনি এবং এখানে এই আলোচনায় আমাদের জনপ্রিয় টক শোর জনপ্রিয় যারা সম্মানিত অতিথি, তারা বিভিন্ন টেলিভিশনে যান, তারাও অংশগ্রহণ করেন। তাদের চমৎকার ইনসাইট আমরা জানতে পারি, সেটি সুযোগ হয়। আজকে যেমন অধ্যাপক ডক্টর হাবিবি মিল্লাত, তিনি রাজনীতির ভিতর বাহির এবং দলের ভিতর বাহির অনেক ঘটনার কথা, অনেক প্রসঙ্গের কথা তিনি জানালেন। হাবিব ভাই, আবারও ধন্যবাদ। আরো আয়োজনে আপনাকে আবারও পাবো সাথে। মিলেনিয়াম টেলিভিশন দর্শকদের সাথে আপনার দেখা হবে, সেই ধন্যবাদ মানে প্রত্যাশা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ, যারা ছিলেন শুনেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।